স্নেহসপদ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছো। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকসের আলোচনা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। শাহ হাদিউজ্জামান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ বিমান বাহিনী, শাহীন কলেজ, কুর্মিটোলা। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে মরলিমিটো সংস্কার আইন 1909। এই মরলিমিটো সংস্কার আইন থেকে অধিকাংশ সময়ই বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। সেই প্রশ্নটি আজকে আমরা কিভাবে সংক্ষেপে উত্তর দেয়া যায় সেই জিনিসটি জানার চেষ্টা করব। কিভাবে সুন্দর মতো মাত্র দুটো বিষয় মনে রাখার মধ্য দিয়ে এই মরলিমিটো সংস্কার আইনটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে আজকে এই আলোচনার শুনলে আশা করি এই প্রশ্ন সমাধান করা যাবে। ছবিতে যে দুইজন ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে সেখানে হচ্ছে একজন মরলে এবং মিন্টু। মূল আলোচনায় চলে যাই। মরলিমিটো সংস্কার আইন যেটি অনুষ্ঠিত হয়েছিল 1909 সালে। বরাবর বলেছি এই 1909 সালের মরলিমিটো সংস্কার আইনটি একটি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে এবং এখান থেকে কখনো কখনো প্রয়োগ বা উচ্চতার দক্ষতার যে প্রশ্ন রয়েছে সেটিও আসতে দেখা যায়। মরলিমিটো সংস্কার আইন পড়ব, এর আগে এটার প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করি, তাহলে সহজ হবে আশা করি। ভারতীয় কাউন্সিল আইন 1861 এবং 1892, এই দুটো আইন আগেই অর্থাৎ 1909 সালের আগে 1861 এবং 1892 এই দুটো সালে দুটো ভারতীয় কাউন্সিল আইন করা হয়েছিল, যেটা ব্রিটিশরা করেছিল। এই 1861 এবং 1892 এই দুটো কাউন্সিল আইনের মধ্যে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি বা সীমাবদ্ধতা ছিল, যার কারণে এই ভারতের জনগণকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। আবার বলছি, 1861 এবং 1892 এই দুটো আইনের বেশ কিছু সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি ছিল, যার কারণে ভারতের সাধারণ জনগণ এই আইনে পুরোপুরি সন্তুষ্ট হয়নি। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে তৎকালীন সময়ে অর্থাৎ ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে তখন নিয়োগ পেয়েছিলেন লর্ড কার্জন। এই লর্ড কার্জনের শাসনামলেও তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা বিতর্ক এবং আলোড়নের সৃষ্টি করেছিল। যেমন লর্ড কার্জন কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল। বঙ্গভঙ্গটা একটা পক্ষ ভালোভাবে নিলেও আর একটা পক্ষ কিন্তু ভালোভাবে নেয়নি, সুতরাং এই জায়গাটাতেও কিছু বিতর্ক ছিল, যার কারণে এই যে লর্ড কার্জন যে পদক্ষেপগুলো নিল, সেই লর্ড কার্জন এবং যে সিদ্ধান্তগুলো নিয়েছিল বিভিন্ন সময় তার শাসনামলে, সেখানেও কিছু সীমাবদ্ধতা, পক্ষ বিপক্ষ যুক্তি এগুলো থাকার কারণে ভারতের জনগণের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়। খুবই সিম্পল, মাত্র দুটো ঘটনা আমরা মনে রাখবো। একটা হচ্ছে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন এবং 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন ভারতের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি, এক। দুই নাম্বারটা হচ্ছে লর্ড কার্জনের শাসনামলে তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো ভারতের জনগণের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই দুটো অবস্থার কারণে ভারতের শাসনতান্ত্রিক জটিলতা তৈরি হয় এবং এই জটিলতাটা এমন পর্যায়ে চলে যায় যে এখানে শাসন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। যখনই ব্রিটিশরা এখানে শাসন করতে অপরাগ হচ্ছিল, অর্থাৎ শাসনতান্ত্রিক সমস্যা বা জটিলতা তৈরি হচ্ছিল, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এই সমস্যাটা এবং ভারতের জনগণের যে অসন্তোষ তৈরি হয়েছে, এই অসন্তোষ দূর করার জন্য এই ভাইসরয় লর্ড মিন্টোর সাথে ভারত সচিব লর্ড মরলি দীর্ঘদিন ধরে পত্র চালাচালি করে। অর্থাৎ এই বিষয়টা সমাধান করার জন্য ভাইসরয় লর্ড মিন্টো এবং ভারত সচিব লর্ড মরলির মধ্যে দীর্ঘদিন পত্র চালাচালি অর্থাৎ আলাপ আলোচনা হয়। এই দুইজনের ভিতরে যে আলাপ আলোচনা হয় তার আলোকে 1908 সালের 17 ডিসেম্বর লর্ড মরলি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষে একটি
বিল উত্থাপন করেন। সেই বিলটা 1909 সালের 25শে মে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয় এবং এই যে আইনটা পাশ হলো এই আইনটি হচ্ছে 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন। এবং এই আইনটি তৈরি করার ক্ষেত্রে যে দুইজন ব্যক্তি সহযোগিতা করেছিল, একটা হচ্ছে লর্ড মিন্টো এবং আরেকজন ভারত সচিব লর্ড মরলি, এই দুইজনের নামে এটার নামকরণ করা হয়েছে মরলি মিন্টো সংস্কার আইন। আরেকটু যদি পেছনে যাই এবং আরেকবার সংক্ষেপে আলোচনায় আসি, মরলি মিন্টো সংস্কার আইন মূলত দুটো প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমরা মনে রাখার চেষ্টা করব। এক, 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন ও 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি, সীমাবদ্ধতা থাকার কারণে ভারতের জনগণ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি, যার কারণে তাদের ভিতরে একটা ক্ষোভের তৈরি হয়েছিল। দুই, লর্ড কার্জন যখন শাসন ক্ষমতায় আসে, অর্থাৎ লর্ড কার্জন যখন এই অঞ্চলের শাসনভার দায়িত্ব নিয়েছিল, ঠিক তখন এমন কিছু পদক্ষেপ নিয়েছিল লর্ড কার্জন যার মধ্য দিয়েও জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই যে 1861, 1892 এবং লর্ড কার্জনের যে পদক্ষেপ, এই যে দীর্ঘদিনের ক্ষোভ, এটা এমন পরিস্থিতিতে পৌঁছায় যেখানে শাসনতান্ত্রিক জটিলতা তৈরি হয়। এখন এই শাসনতান্ত্রিক জটিলতা দূর করার জন্য ভাইসরয় লর্ড মিন্টোর সাথে ভারত সচিব লর্ড মরলি, এই দুইজন ব্যক্তি দীর্ঘদিন ধরে পত্র চালাচালি করে যে এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়। এই বিষয়টাকে সমাধান করার যে পথ, এই পথ ধরে 1908 সালের 17 ডিসেম্বর লর্ড মরলি ব্রিটিশ পার্লামেন্টের একটি বিল উত্থাপন করেন। বিলটা হচ্ছে কি, যেটা আইনে পরিণত হতে যাচ্ছে তার আগে, অর্থাৎ এ ড্রাফট অফ ল, এটাকে আমরা বলি পার্লামেন্টের ভাষায় বিল। বিলটা হচ্ছে ড্রাফট অফ ল, অর্থাৎ এটা এখনো আইন হয়নি, তার আগ পর্যন্ত যেটা, এটাকে বলা হয় হচ্ছে বিল, ইংরেজিতে বলে ড্রাফট অফ ল। এটা উপস্থাপন করেন এবং এই যে উপস্থাপন করলেন লর্ড মরলি, এটা 1909 সালের 25শে মে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে এটা পাশ হয়। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, একটা হাউস অফ লর্ডস যেটা উচ্চ কক্ষ এবং হাউস অফ কমন্স যেটা নিম্ন কক্ষ। এই 1909 সালে এই আইনটি পাশ হয়। আবার বলছি, এই আইনটি তৈরি করার ক্ষেত্রে দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, একজন হচ্ছে লর্ড মিন্টো আর একজন হচ্ছে লর্ড মরলি। এই যে দুইজন ব্যক্তি ভূমিকা রেখেছিল, যার জন্য এটাকে বলা হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন, যেটি হয়েছিল 1909 সালে। এখানে আরেকটু যে বিষয়টি, একটা হচ্ছে ভারত সচিব আর একজন হচ্ছে ভাইসরয়। এখানে একটুখানি বলি, ভাইসরয় যিনি ছিলেন বা বড়লাট, ইনি সরাসরি এই ভারতবর্ষে এসে এটাকে শাসন করতেন, আর ভারত সচিব হচ্ছে ভারত বিষয়ক সমস্যা দেখাশোনা করতেন, যিনি অবস্থান করতেন ব্রিটিশে, মানে ব্রিটেনেই। তিনি ওখানে বসেই এই ভারতের বিষয়গুলো দেখাশোনা করতেন। এখন চলে যাই যে মরলি মিন্টো সংস্কার আইনের কি কি বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ এই যে মরলি এবং মিন্টো, এই যে দুইজন ব্যক্তি কি কি সংস্কার এনেছিল সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে এই 1909 সালের এই মরলি মিন্টো সংস্কার আইনে সর্বপ্রথম ভারতবর্ষের মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এর আগে, অর্থাৎ 1909 সালের আগে ভারতবর্ষের মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু ভারতবর্ষের জনগণের মধ্যে 1861, 1892 এবং লর্ড কার্জনের পদক্ষেপ অসন্তোষ তৈরি করেছিল, সেই অসন্তোষটা দূর করার জন্য এই সংস্কার আইনে এই মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। দুই নম্বর যেটা করা হয়, এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল ব্যবস্থার সূত্রপাত ঘটে, অর্থাৎ 1909 সালের আগে এই ব্রিটিশ ভারতে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগও ছিল না, যার কারণে এই, এবং যে সুযোগ ছিল সেটা খুবই সীমিত, যার কারণে 1909 সালের এই যে মরলি মিন্টো সংস্কার আইন হলো, এই আইনের মাধ্যমে সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল যে ব্যবস্থা রয়েছে সেটার সূত্রপাত শুরু হয়েছিল। 3 নাম্বার, এই আইনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটো যদি একটু আলোচনা করতে চাই, প্রত্যক্ষটা হচ্ছে ব্যক্তি নিজে যেটা করে,
আর পরোক্ষটা হচ্ছে যেটা আরেকজনকে দিয়ে করানো হয়। এবং এই 1909 সালের এই আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে এই আইনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইনসভাগুলোর ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং আইনসভার যে সদস্যরা ছিল তারা আইনসভার বিতর্ক, বাজেট আলোচনা, প্রশ্ন জিজ্ঞাসা এবং ভোটদানে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন, যারা এই মডলিমিটের সংস্কার আইনের আগে এই সুযোগগুলো ছিল খুব সীমিত। এর পরবর্তীতে যেটা ছিল, অর্থাৎ মডলিমিটের সংস্কার আইনের পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই আইনের মাধ্যমে সর্বপ্রথম গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের আইন বিষয়ক সদস্য হিসেবে ভারতীয়দেরকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এর আগে ভারতীয়রা এই আইন বিষয়ক সদস্য হিসেবে অংশগ্রহণের কোনো সুযোগ পেত না। মডলিমিটো সংস্কার আইনের মাধ্যমে তারা এই সুযোগটি পেয়েছিল। মোটামুটি এটি হচ্ছে 1909 সালের মডলিমিটো সংস্কার আইন এবং এই সংস্কার আইনের বৈশিষ্ট্য। মডলিমিটো সংস্কার আইন থেকে একটি প্রশ্ন প্রতি বছরই আসে, সুতরাং এখান থেকে যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয়, খুব অতি সংক্ষেপে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস করলে পরবর্তীতে আবার সমাধান করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।